এটা একটা প্রধান বার্তা সার্জিও ইগোরের। সময় বদলাচ্ছে, বদলে যাবে ডিসেম্বরের মধ্যে। সেনাপ্রধানেরও বিদায় আসন্ন, তিনিও চেঞ্জ হতে পারেন। আর তৃতীয়ত আগস্ট মাসে এই যে দীনেশ ত্রিবেদীর এত মানে তার তৎপরতা বেড়ে গিয়েছে মার্কিন দূতাবাসের। 5ই আগস্ট শেখ হাসিনা সেদিন চলে এসেছিলেন ভারতে। ফ্যাক্ট যে তিনি সেই দিনই প্রেস কনফারেন্স করবেন এবং এই প্রথম তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। নিঃসন্দেহে একটা কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি আমেরিকার দৃষ্টিতে এবং ভারতের সঙ্গে গভীর সখ্যতা। দাদা, সার্জিও ইগোরের এই ট্যুরটা কি আওয়ামী লীগের জন্য কোনো গ্রিন সিগন্যাল মনে করা যায়? রিপাবলিকান ট্রাম্পের আমেরিকা তারা বাংলাদেশের একটা ইনক্লুসিভ পলিটিক্স দেখতে চায়, যেটা ভারত চায়, এবং এই ব্যাপারে ভারত এবং যুক্তরাষ্ট্রের সহমত। আপনি যদি বলেন আমি যা ঘটনাটা ঘটেছে সেটাকে যদি যদি সত্যিকারের যদি নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করতে হয়, তাহলে এটা নিশ্চিত যে সম্ভবত আওয়ামী লীগ সম্পর্কে আমেরিকা যুক্তরাষ্ট্রের মত হয়তো বদলানোর একটা ইঙ্গিত আছে। নইলে এত পশ্চিমা গণমাধ্যম শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল কেন? কে নেই বলুন? রয়টার দিয়ে শুরু হয়েছে, এএফপি হয়েছে, ব্লুমবার্গও হয়েছে। ব্লুমবার্গ এটা প্রকাশিত হয়নি, আশা করি হবে। সিঙ্গাপুরের কাগজ হচ্ছে, জাপানের কিওটো এজেন্সি হয়েছে, আপনার চীনও সাউথ চায়না মর্নিং পোস্ট ইন্টারভিউ, যেখানে তিনি বলেছেন যে তিনি ডিসেম্বরে ফিরছেন। ফলে সার্জিও ইগোরের যে গোটা বিষয়টা, সফরটা যদি কূটনীতির ভাষায় দেখতে হয়, সার্জিও ইগোর তো এমন কোনো আশ্বাস কিছু তারেক রহমান সরকারকে কতটা কি দিয়েছেন এই নিয়ে তো একটা সংশয় আছে। অলরেডি শেখ হাসিনা আসলে মিডিয়া টিম কি হবে এটার প্রিপারেশন শুরু হয়ে গেছে। তার মানে কি এখন আর ওই মিডিয়ায় বক্তব্য দিয়ে উনি আসছেন এটা বলার বাইরেও মাঠ পর্যায়ে তারা কাজ শুরু করেছে, তারা ডিসেম্বরে ফিরছেন? কাজ কি হচ্ছে আমি জানি না, সেগুলো তো দেখুন গোপন রণনীতি। একটা তো প্রকাশ্যে মিডিয়ার সামনে ঘোষণা করে তো কোনো যুদ্ধের ঘোষণা হয় না, তাই না? মিডিয়ার সামনে ঘোষণা করে তো কিছু হয় না। তো তিনি যখন আসছেন এতটাই কনফিডেন্ট যে তিনি যাবেন, এবং এতটাই কনফিডেন্ট যে সেখানে তার হিম্মত নেই সরকারের তাকে ফাঁসি দেওয়ার, পারবেন না দিতে। বরঞ্চ আমি তো অতীতেও বলেছি, যখন বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার কথা জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, তখন তারই ফাঁসি হয়ে গেছিল পরে। বঙ্গবন্ধু তো সব জ্ঞানে সশরীরে বাংলাদেশে হাজির হয়েছিলেন, তাই না? আজ যারা ফাঁসির কথা বলছেন, আমার আশঙ্কা তাদের ফাঁসি না হয়ে যায় শেখ হাসিনা ফেরার পর, সেটা একটা চিন্তার বিষয় আছে। ফলে তাদের এই বিষয়ে বেশি উদ্বেগ না দেখানোটাই ভালো, কারণ এদের তালিকাও তৈরি হচ্ছে, তারা কিন্তু যুদ্ধ অপরাধী। শেখ হাসিনা যুদ্ধ অপরাধী না, যদি অপরাধও করে থাকেন সেটা ফৌজদারি অপরাধ, সেটা তো বিচার সাপেক্ষ, তাই না? ভারতের কি দায় নেওয়ারে আছে? ভারত কেন দায় নিতে হবে? ভারত মনে করে দ্বিপাক্ষিক সম্পর্কে শেখ হাসিনা থাকাকালীন ভারত সব থেকে বেশি উপকৃত হয়েছে, বাংলাদেশের মানুষ উপকৃত হয়েছে, দুদেশের মধ্যে সম্পর্কটা সোনালী অধ্যায়ে উন্নীত হয়েছিল। আবার শেখ হাসিনা ফিরে এলে প্লাটিনাম পর্যায়ে উন্নীত হবে। সে তো ভারত তো চাইবে সেরকম একজন বন্ধুকে যথাযোগ্য সম্মান, যথাযোগ্য মর্যাদা দেওয়ার জন্য। সেহেতু তার সঙ্গে ভারত তিনি তার নিজের দেশে কি করেছেন সেটা সেখানকার মানুষ, সেখানকার জনতা, সেখানকার আদালত তারা ডিসাইড করবে। তো ভারত কেন তার দায় নেবে? ভারতের দায় নেওয়ার তো প্রশ্ন নেই। সার্জিও ইগোরের সফর নিয়ে, বাংলাদেশ সফর নিয়ে অনেকগুলো ঘটনা ঘটেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, সেই বৈঠকের পরে সাংবাদিকরা যত প্রশ্ন করেছেন 8টি প্রশ্নের উত্তরেই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে না, এগুলো নিয়ে কোনো কথা হয়নি সার্জিও ইগোরের সঙ্গে। অনেকে বলছেন যে এগুলো নিয়ে কথা হয়নি, তো কথা হয়েছে কি নিয়ে? তারপর তার 200 কোচ বাতিল হওয়া, তার সাংস্কৃতিক সন্ধ্যা বাতিল হওয়া, এগুলো ছাপিয়ে আমরা আবার দেখেছি যে একটা খুবই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে যে ভারতের বাংলাদেশের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন সার্জিও ইগোর, যেটা নিঃসন্দেহে ব্যতিক্রম। এবং আমাদের কাছেও এটা একটু ইন্টারেস্টিং মনে হয়েছে যে এরকম তো সাধারণত হয় না। কারণ সার্জিও ইগোর ভারতের দায়িত্ব আছেন, তিনি ভারতের নিশ্চয়ই সেই সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন, কিন্তু তিনি বাংলাদেশে বসে মিটিংটা করেছেন, এটা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ। আজকে জামাতে ইসলামের আমির এটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে এখানে যদি
দুই দেশের কথা হয়ে থাকে, বাংলাদেশ নিয়ে কোনো কথা হয়ে থাকে, তাহলে সেটা বাংলাদেশের কথাদের সঙ্গে হওয়া উচিত ছিল। আপনার কি মনে হয় কতটা সিগনিফিকেন্ট ছিল সার্জিও বোরের এই ট্যুর, এবং এতে করে এই যে দীনেশ ত্রিবেদীর বৈঠক, এই মাত্রাটা আসলে কি মিন করে, কোথা থেকে কোথায় যাচ্ছে জল? সার্জেগো ঢাকায় গিয়ে কি করেন সেটা দেখার অপেক্ষায় আছি, এবং সেই অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি একটা সম্পর্কে ধারণা করা যেতে পারে। তিনি পৌঁছেছিলেন জুলাইয়ের শেষে, এবং সেই তথাকথিত জুলাই আন্দোলনের যারা নায়ক বা নায়িকা, তাদের কারোর সঙ্গে তিনি দেখা করেন। তিনি না ইউনুস, যেটা আগে আমেরিকার সকলেই দেখা করতেন, ইউনুসের সঙ্গে দেখা করেননি। এমনকি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়মিত থাকতেন আমেরিকার সঙ্গে বৈঠকে, তিনিও নেই। জামায়াত ইসলাম, তারা হলেন অফিসিয়ালি বিরোধী দল, ভারতের বিক্রম মিস্ত্রি গিয়ে দেখা করেছেন, কিন্তু সার্জিও দেখা করলেন না। এবং যে ছেলে পিলেদের যে দল, যে পোলাপানদের দল বলে আপনাদের ওখানে বলা হয়, এনসিপি, সেই এনসিপি তাদের সঙ্গেও দেখা করলেন। জুলাই আন্দোলন নিয়ে কি আমেরিকা মত বদলাচ্ছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তিনি সেখানে গিয়ে বসে বিএনপির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং বিএনপির যারা রাজনৈতিক নেতা তাদের সঙ্গে করেনি। কার সঙ্গে করেছেন যেটা এখনো পর্যন্ত নিশ্চিত কনফার্ম, সেটা হচ্ছে ভারতের নিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে করেছেন। এবং যেটা শোনা যায় তার যে, আমি যেটা পরবর্তীকালে আরেকটু প্রথম পাতায় শুনেছিলাম অনেক রকম, তারপরে ধীরে ধীরে আরো খোঁজ করতে গিয়ে আরো কিছু তথ্য পেয়েছি। এই তথ্যগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দুপুর বেলাতেই কিন্তু একটা নৈশভোজের ব্যবস্থা ছিল না যে তা না, তবে নৈশভোজটা দুপুরেই কিন্তু বাতিল করে দিয়েছিল আমেরিকা। যে তাদের সন্ধ্যেবেলায় কোনো একটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে, যে বৈঠকের কারণে তারা ওই নৈশভোজে সময় দিতে পারবেন না। এবং কূটনীতিতে না, এগুলো হচ্ছে পরিষ্কার একটা করে, এগুলো একশো বার্তা বহনকারী। আপনি করমর্দন করছেন কি করছেন না, কিভাবে করছেন, কতটা আড়ষ্ট হয়ে করছেন, কতটা উষ্ণতা করছেন, এই সমস্তটাই কিন্তু কূটনীতির একটা ভাষা, এবং সেটার থেকে কূটনীতি অনেক ছবি, অনেক কথা বলে দেয়, অনেক ভাষণের থেকে। তবে সেই নৈশভোজ না খাওয়া এবং তাদের অতিথি হয়ে তিনি সেখানে খেলেন না, এবং যাই না, বাংলাদেশের লোকেরা তো নানা রকম, সেটা পড়ে আসছি যদিও, বলে দিই যে তারা আলোচনা করছেন প্রধানমন্ত্রীকে বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ করেছেন, প্রধানমন্ত্রী আমন্ত্রণ সঠিক হয়নি, ফলে এই নিয়ে চলছে। আমার বক্তব্য, সার্জিওকে দাওয়াত তো সঠিক তো নাকি দেননি, নাকি তিনি বিরক্ত হয়ে দাওয়াত বয়কট করলেন। এবং তিনি সন্ধ্যেবেলায় হোটেলে ফিরে, যে হোটেলে ছিলেন সেই হোটেলে ফিরে এমন কিছু বৈঠক করেছেন যেটা পরবর্তীকালে জানা যাচ্ছে যে, আমি 100% নিশ্চিত নই, কিন্তু এটা ঘটনা যে এটা আওয়ামী লীগ থেকেই নিশ্চিত করা হয়েছে যে সার্জিওর যাওয়ার আগে শেখ হাসিনার অফিসে খবর দিয়েছিলেন তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা করতে চান যারা ঢাকায় আছেন। এবং তখন তো আছেন বলতে একমাত্র সাবির হোসেন চৌধুরী, যাকে নিয়ে এত আলোচনা, বাকিদের কথা, বাকি যে পুরনো সাবেক স্পিকার ইত্যাদি তারা তো নেই, তারা তো, আর বেশিরভাগ অন্য নেতারা তো বেশিরভাগই জেলে। তিনি এবং জাতীয় পার্টির নেতা জিএম তাদের সঙ্গে নাকি তার একটা কথা হয়ে থাকতে পারে, যদিও এখনো আমি বলছি কিন্তু এটা, কিন্তু সেই বৈঠকে যার সঙ্গে তিনি কথা বলুন, তাতে এমন কোন তথ্য তিনি পেয়েছিলেন যে তথ্যটা একমাত্র তিনি ভেরিফাই করতে পারেন শাসক গোষ্ঠী নয়। কারণ শাসক দল তারা তো, তাদের কথা তো তিনি তো রহ শুনছেন, তাদের কথা তো জানাই আছে। তিনি জানতে চেয়েছিলেন তার বিশেষ বন্ধু, ব্যক্তিগত বন্ধু দীনেশ ত্রিবেদীর থেকে। এবং দীনেশ ত্রিবেদী, আমি শুনেছি সেই হোটেলে 8টা 10-এ সকালে পৌঁছেছেন, বোধহয় 9টা 20 নাগাদ বেরিয়েছেন। এটা বাংলাদেশের ইন্টেলিজেন্সের লোকেরা যারা ওখানে পাহারায় ছিলেন তারাই জানিয়েছেন, তাদের সত্যি কি জানা যায় এরকম এত দীর্ঘ সময় ছিলেন। তো সেখান থেকে দীনেশ ত্রিবেদী অনেক কিছু তাকে বাংলাদেশের বর্তমান গ্রাউন্ড রিয়েলিটি সম্পর্কে অনেক কিছু অবহিত করেছেন। আমেরিকানরা গেলে ব্যবসা বাণিজ্য এসব কথা বলবে, এগুলো তো স্বাভাবিক বিষয়, এগুলো তো কোনো নতুন কথা নয়। আর ভালো বৈঠক হয়েছে, কে বলবে খারাপ বৈঠক হয়েছে? সবই ভালো বৈঠক হয়েছে। তারপরেও ভালো বৈঠকের পরেও তিনি যে ধরনের, এবং শুধু তিনি
কক্সবাজারে গিয়েছিলেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে, এবং তার জন্য আমেরিকার দূতাবাস তারা একটা নোট ভার্বালে পাঠিয়েছিল জাতিসংঘের ওখানে ঢাকার অফিসে, যে আমাদের সার্জিও গড় তিনি যেতে চান, দেখতে চান, তার দেখার ব্যবস্থা করুন। কিন্তু সার্জিও ফিরে এসে জাতিসংঘের কারোর সঙ্গে দেখা করেন, জাতিসংঘের কোন অফিসারের সঙ্গে দেখা করেন। তো সার্জিও জামায়াত ইসলামী, বিএনপি দল, এনসিপি, যারা জুলাইয়ের মহান বিপ্লবের নেতা, তাদের কারোর সঙ্গে দেখাই করলেন। দেখা করলেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আর যদি ঘটনাগুলো হয়ে যায় আর এক দুদিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে, কয়েক ঘন্টার মধ্যে সত্যি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয়েছিল হয়নি, এটা তো কনফার্ম হলে তখন বলা যায়। তার যে এই যে চলাফেরাটা, এই চলাফেরাটা নির্দিষ্ট ভাবে এটা রিপাবলিকান রাজত্বের আমেরিকার দৃষ্টি হিসাবে দেখতে হবে। আমেরিকা বলতে আমেরিকা নয়, আমেরিকা বাইপার্টিসান হলেও আমেরিকার ডেমোক্রেটরা যেভাবে তারা দেখেন তাদের যে পররাষ্ট্রনীতি, তার সঙ্গে রিপাবলিকানদের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ ভিন্ন। ফলে তাদের কাছে এটা কোনো ব্যাপার। আপনি জানেন তো যে রিপাবলিকানরা আসার পর স্বয়ং ট্রাম্প বিবৃতি দিয়েছিলেন যেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। তুলসী গাবার্ড বলেছিলেন জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে, তাই না? তো এখন সেই আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ভিন্ন চোখে দেখেন জো বাইডেনের আমেরিকার থেকে। ফলে নিঃসন্দেহে একটা কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি আমেরিকার দৃষ্টিতে, এবং ভারতের সঙ্গে গভীর সখ্যতা, এবং যে ক্ষেত্রে হাই কমিশনারের সঙ্গে তার গভীর আলোচনা চলছে আর কি। আমার প্রাথমিকভাবে মনে হলো এটা একটা প্রধান বার্তা সার্জিও গড়ের। শেখ হাসিনা ফিরলে ভারত এবং আন্তর্জাতিক গণমাধ্যমের অনেকে আসবেন বাংলাদেশে, আপনি বলেছিলেন। সেই ক্ষেত্রে গৌতম দা আসবেন কিনা জানতে চান আমাদের একজন দর্শক, যে গৌতম দাও কি সেই শেখ হাসিনা যদি আসে সেই কভার করার জন্য আসবে কিনা। আমিও আবেদন করেছি, মানে তিনি যখন সিদ্ধান্ত নেবেন, গতকাল আমি শুনেছি গত পরশুদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এখানে এসেছিলেন, তিনি একটা তালিকা তৈরি করছেন নেতা এবং সাংবাদিক, এবং বিশেষ করে পশ্চিমা গণমাধ্যম ভীষণ আগ্রহী আসছে। যেমন ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ও কলকাতার সাংবাদিক ছাড়াও অনেক পশ্চিমা গণমাধ্যম তারা কভার করেছিল, সমস্ত পশ্চিমা গণমাধ্যম। ফলে তাদের অনেকে আবার একটা এই দৃশ্য দেখার জন্য, এটা একটা সত্যি দেখার মতো দৃশ্য বটেই, যে ফাঁসির আসামি শেখ হাসিনা তিনি তার নিজ দেশে প্রত্যাবর্তন করছেন, এবং সেটা তো একটা ঘটনা দেখার জন্য। ফলে আমি জানি না, সৌভাগ্য যদি আমার হয় নিশ্চিত আমি যাব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমার যেতে কোনো আপত্তি নেই। দাদা এটা কতটা অথেন্টিক তথ্য আমি জানি না, একটা আইডেন্টি ক্লিয়ার নাম বোঝা যাচ্ছে না, লিখছেন 5 আগস্ট শেখ হাসিনা এবং সাকিব আল হাসান প্রথমবার প্রেস কনফারেন্স করবে। 5 আগস্টের কথা বলা হচ্ছে, আমি জানি না কি। এটা থাকলে তো আপনার কাছে দাওয়াত থাকতো। আমি আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করবো, আমি অনুষ্ঠান বেশি লম্বা করবো না। সেটা হলো যে বাংলাদেশ, চীন, মিয়ানমার একটা করিডোরের আলাপ চলছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেন্ট মার্টিনস আমেরিকা চায়, সে অনেক আগে থেকে, বঙ্গবন্ধুর সময় থেকে তারা চায়। তারা শেখ হাসিনা অনেকবার বলেছে এটা দিয়ে দিলে তাকে আর ক্ষমতা থেকে যেতে হবে না, এবং ক্ষমতায় থাকতেও তিনি অনেকবার বলেছেন। সেন্ট মার্টিন যদি এখন আমেরিকার সাথে, তো আমাদের এখন খুবই দখল, তারা আমাদের মুক্তিযুদ্ধের যেখানে বিরোধিতা করেছিল তারা এখন মুক্তিযোদ্ধাদের তালিকা করে দিতে চায়। সেই আমেরিকা যদি সেন্ট মার্টিনে বেস করতে পারে, আর এদিকে যদি মিয়ানমার, বাংলাদেশ, চায়না করিডোর হয়, তাহলে সেটা ইন্ডিয়ার জন্য কি বেকায়দাজনক হবে না? অবশ্যই ইন্ডিয়ার জন্য, আমেরিকার জন্য বেকায়দাজনক। আমেরিকা তো চায় না, আমেরিকা হতে দেবে না। ওটা তো শুনুন, ওটা বাংলাদেশ সরকারও তো এখন যে সিদ্ধান্ত নিতে পারে। শি জিনপিং যে প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশ সরকার কি ঘোষণা করেছে যে আমরা ওই করিডোরে আছি? বেল্ট রোড ইনিশিয়েটিভের অন্তরে ভারত মনে করে বেল্ট রোড ইনিশিয়েটিভটা ভারতের স্বার্থ বিরোধী। তো ভারত তো না, আমেরিকা তো চেয়েছিল আমেরিকা থেকে মানে বাংলাদেশ হয়ে মিয়ানমার হয়ে একটা করিডোর, তাই না? তো সেই করিডোরটা কি হলো? সেটা তো ইউনুস থাকাকালীন ইউনুস চেষ্টা করেছিলেন, ইউনুস তো সেন্ট মার্টিনও দিয়ে দিতে পারত। তো যাই হোক, দিতে পারেননি, সে চেষ্টা করেছিলেন, তার আগেই তাকে চাপে পড়ে নির্বাচন দিতে হয়েছে।
তবে আপনি যেটা বলছেন সেটা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়, তো আমার কাছে নতুন নয়, এটা গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয়। এই জন্য আমেরিকা সেই কারণেই তো সার্জিক্যালে সফল, যে কতটা এটা সত্যতা আছে সেগুলো তিনি জানতে চেয়েছেন।